চলে কোথায় জানি না। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে, বন্ধু তোমারই খোঁজে। আপনার সন্তান কিভাবে বেড়ে উঠছে, কার সাথে মিশছে, আপনার সন্তানের বন্ধুই বা কে, এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একটা মানুষের জীবনের চর্চায় তার শেষ পর্যন্ত গিয়ে বন্ধুরা একটি বড় দাগ রেখে যায়। আর এই বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানের মাধ্যমে আমরা সফল মানুষদেরকে অতিথি করি, যাদের জীবন জুড়ে বন্ধুত্বের গল্প তুলে এনে আপনাকেও তুলে ধরতে চাই তাদের জীবনের বন্ধুত্বের দিনগুলো কেমন ছিল, বন্ধু কারা ছিল। তারই ধারাবাহিকতায় আজ আমাদের অতিথি হয়েছেন আমাদের সবার ভীষণ শ্রদ্ধেয় এবং প্রিয় মুখ প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। চলুন দর্শক আমন্ত্রণ জানাই আজকের অতিথিকে। স্বাগত স্যার, কেমন আছেন? ধন্যবাদ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজেতে। আপনাকে পেয়েও ভালো লাগছে। একটু শুরুতে জানতে চাই কেমন লাগছে এরকম একেবারে প্রকৃতির মাঝে এসে আর আজকে বন্ধুদের নিয়ে কথা বলবেন? এটা তো খুব বিরল একটা সুযোগ। আপনার এই জায়গাটায় আমি এর আগে জীবনে একবার এসেছি, তাও পিকনিক করার আজকে জন্য। দ্বিতীয়বার? আজকে দ্বিতীয়বার। সেই জন্য অনেক কিছু এখনো অচেনা এবং এক্সপ্লোর করার একটা মানসিকতা কাজ করছে। এবং সেই কাজটা আপনি বন্ধুদের কথাগুলো বলতে বলতে করবেন, নিঃসন্দেহে সেটা আরো বেশি নস্টালজিক হয়ে যাচ্ছে। তাহলে চলুন আমরা একেবারে ছোটবেলায় যাই। আপনার যখন একটা মানুষ স্কুলে যাওয়ার আগেও, পাঠ শুরু করবার আগেও তো খেলার সাথী থাকে বা বন্ধুই থাকে, সেই সময়ের কথা মনে আছে কিনা, মনে পড়ে কিনা? আমার জন্ম পুরনো ঢাকায়, আপনার 60-এর দশকের গোড়ার দিকে। আমি আমার হাতে খড়ি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, এটা বুলবুল ললিতকলা একাডেমি নামেও পরিচিত ছিল। আমি ওই স্কুলে 3 বছর পড়েছি এবং ওই স্কুলে আমি বরাবরই তৃতীয় স্থান অধিকার করতাম। প্রথম স্থান বরাবর আমাদের সহপাঠী একটা মেয়ে নাম শিরিন, দ্বিতীয় স্থান তানিয়া, সেও মেয়ে। মানে ছেলেদের মধ্যে আপনি প্রথম? ছেলেদের মধ্যে আমি প্রথম ছিলাম। এবং সেখানে 3 বছর পড়বার পর আমাকে আমার অভিভাবকরা এনে ভর্তি করালেন বাংলা মিডিয়াম স্কুল, আর্মেন্টোলা গভর্নমেন্ট হাই স্কুল, ঐতিহ্যবাহী স্কুল, 1904 সনে প্রতিষ্ঠিত। এবং এখানটায় এসে ক্লাস 8 পর্যন্ত পড়ে আমি আবার 7টা পড়া হয়নি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের জন্যে, অটো প্রমোশন পেয়েছিলাম আমরা সবাই, পুরো জাতি, যেখানে মানে যারা ছিলেন আমাদের বয়সের শিশু কিশোররা তারা সবাই অটো প্রমোশন পেয়েছিলেন। তারপর আবার আমরা মানে স্কুল পরিবর্তন করে চলে আসলাম মাহমুদপুর গভর্নমেন্ট হাই স্কুল। তো এই যে স্কুলগুলোর কথা বললেন, সেখানে বন্ধুত্ব তৈরি হয়নি কারোর সাথে? আপনার ওই যে আমার 2 প্রতিদ্বন্দ্বী এবং বন্ধু, হ্যাঁ তাদের কথা তো বললামই। তাছাড়া শামসুল নামের একটা বন্ধু ছিল বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসে, তার বাসায়ও যেতাম, পাটুয়াটুলিতে থাকতেন, তাদের প্রেস ছিল, স্টিল ফন্ডলি রিমেম্বার দ্যাট। এই স্কুল পার হয়ে আমি যখন আর্মেন্টোলা গভর্নমেন্ট হাই স্কুলে ভর্তি হলাম, ওখানে আমার বন্ধু জালাল, সে প্রখ্যাত আমি বলবো যে আর্কিটেক্ট হয়েছে এখন। আমাদের বন্ধু আমিন, সেও ব্যবসা বাণিজ্যে যথেষ্ট অগ্রসর। আমাদের বন্ধু মুসলিম, সে অবশ্য সবাইকে অবাক করে পরবর্তী জীবনে রিক্সা চালক হয়েছে। আমাদের ক্লাসের ফার্স্ট বয় ছিল, কিন্তু তাতেও সে সন্তুষ্ট, এটা নিয়ে তার কোনো খেদ নেই। আর এই স্কুল পাল্টে আমি আবার যখন মাহমুদপুর গভর্নমেন্ট হাই স্কুলে এসে ভর্তি হলাম, 9-10 পড়েছি ওখানে। আমার বন্ধু হাসনাত হাশমি, সে ব্যবসা বাণিজ্য জগতে যথেষ্ট ভালো করেছে, প্রতিষ্ঠিত হয়েছে, ইউরো বাংলা চেয়ারম্যান। আমাদের 2 জন বন্ধু লেফটেন্যান্ট জেনারেল হয়েছে, একজন চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন এই সদ্য বিদায়ী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাব্বির, আরেকজন এখন জেনারেল অফিসার কমান্ডিং আরডক, বিজিবির ডিজি ছিলেন এখন লেফটেন্যান্ট জেনারেল আজিজ, আরেক বন্ধু শিবলি মোহাম্মদ, প্রখ্যাত নৃত্যশিল্পী। এই সবাই কিন্তু আমরা শামসুদ্দিন আহমেদ স্যারের ছাত্র। স্যার প্রখ্যাত শিক্ষাবিদ ছিলেন, কবি মোহাম্মদ রফিকের পিতা। তার আরেক পুত্র আমাদের অর্থ সচিব হয়েছিলেন ডক্টর তারেক। আমাদের আরেক বন্ধু ফারুক, অভিনেতা, মডেলিংও করেন, যথেষ্ট জনপ্রিয় মুখ। এদের সাহচর্যে ছিলাম। এবং মানবিক শাখা থেকে আমি এসএসসি পাশ করি মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, এসে ভর্তি হই ঢাকা কলেজ। স্যার, আমরা কলেজের কথা শুনবো, সেখানের বন্ধুদের কথা শুনবো একটু হাঁটি। জি চলুন। ঢাকা কলেজে গিয়ে কি নতুন তোমার বন্ধু পেলেন? কিন্তু তখন
তখন কি নিজের ভিতরে আর কোনো একটু পরিবর্তন হলো কিনা? কারণ কলেজে উঠলে তো মানুষ হুট করে একটু বড় হয়ে যায়, একটু স্বাধীন হয়ে যায়। অবশ্যই আমি ধরুন স্কুলে যেমন ইংলিশ মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে সুইচ করেছি, আবার এরকম একটা কাণ্ড হলো আপনার কলেজে এসে আমি ইংলিশ মিডিয়ামে সুইচ করলাম। আচ্ছা। পুরো কলেজে দেখলাম আমি একমাত্র ছাত্র আমার ব্যাচে ইংরেজিতে পড়ছি। আচ্ছা। আর 2-3 জন ছিলেন যারা বিশেষ ব্যবস্থা, কারণ তারা স্ট্যান্ডার্ড ছিলেন, দিদেন ওয়েস্ট পাকিস্তানে, পরে এসে যোগ দেওয়াতে তারা আবার বাংলা পারতেন না। আচ্ছা আচ্ছা। তো ফলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল। এরকম আমরা কয়েকজন হাতে গোনা 4-5 জন আমরা ইংলিশ মিডিয়ামে পড়তাম। আমার ক্লাসমেটদের মধ্যে অন্যতম ছিলেন এই সদ্য প্রয়াত আমাদের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, আর আমাদের সঙ্গে আব্দুল হামিদ হামটু ছিলেন, তিনি বিশিষ্ট শিল্পপতি, এখন চট্টগ্রামে সেটেল করেছেন। আমাদের আরেকজন বন্ধু, তিনি বর্তমানে পরিকল্পনা সচিবের দায়িত্ব পালন করছেন, সচিব পরিকল্পনা মন্ত্রণালয়, কলেজের ক্লাসমেট আমার জিয়াউল ইসলাম। এরকম বেশ কয়েকজনের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মহসিন, তিনিও পরে শিল্প উদ্যোক্তা হয়েছেন, ব্যবসায়ী। 2 বছর সময় খুব দ্রুত কেটে গেছে। আমরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হওয়ার প্রক্রিয়ায় নামলাম। 4টি বিভাগে আমার অ্যাডমিশন নিশ্চিত হয়েছিল। প্রথমে ভর্তি হয়ে গিয়েছিলাম ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টে। আচ্ছা। 1 সপ্তাহ ক্লাস করার পর আমার মনে হলো দিস ইজ নট মাই কাপ অফ টি। আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে চলে আসলাম, যেটা বাংলায় লোক প্রশাসন বলা হতো। এবং এখানে আমি ক্লাসমেট হিসেবে যাদের পেয়েছি তাদের মধ্যে অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, ভালো করেছেন। একজন তো সিনিয়র সচিব হয়েছেন, মুশফিকা ইকফাত। আমাদের আরেক বন্ধু কানিজ, তিনি সচিব হয়েছেন, পরিসংখ্যান বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন। এখন ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের রেক্টর, এই দায়িত্ব তিনি পালন করছেন। তো এই বন্ধুরা এখন তো সবাই গুরু দায়িত্বে আছেন, কিন্তু যখন বন্ধু ছিলেন তখন পড়াশোনার বাইরে গিয়ে সময়টা কিভাবে কাটতো? আড্ডার সময় আমরা ধরুন ওই যে বিশ্ববিদ্যালয়ে হাকিম চত্বরে নিয়মিত আড্ডা দিতাম বিকেল সন্ধ্যায়, তো বলার অপেক্ষা রাখে না। একেবারে আমাদের আরেক বন্ধু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অকালে চলে গেছেন, যে আকাশের ঠিকানায় চিঠি লিখো, এই যে এই বিষয়গুলো আমাদের চোখের সামনে। বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত আবৃত্তির যে লেসনটা আমরা নিতাম সৈয়দ আকরম হোসেন স্যারের কাছ থেকে, বাংলা বিভাগের কৃতবিদ্য রবীন্দ্র গবেষক, তার কাছ থেকে। সৈয়দ ইসলাম চৌধুরী স্যারের বাসায় নিয়মিত যাতায়াত ছিল, স্যার স্নেহ করতেন। আমাদের সৈয়দ মঞ্জুর ইসলাম স্যারের সান্নিধ্য পেয়েছি আমরা। আহমদ সাফা, রাষ্ট্র দার্শনিক, তার সঙ্গে অলমোস্ট প্রতি সপ্তাহে 2-3 দিন দেখা হতো। ইন্টারন্যাশনাল হোস্টেলে থাকতেন তিনি, সেখানে আমরা যেতাম। স্যার সেই গল্পগুলো আরও শুনবো। আমরা অনেকক্ষণ হাঁটলাম, অনেকক্ষণ দাঁড়িয়েও কথা বললাম। আমরা এবার একটু বসি। জি, চলো। আপনার বিশ্ববিদ্যালয়ের গল্পগুলো শুনছিলাম। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে আমি অনার্স মাস্টার্স শেষ করবার পরে আপনার 83 সনের একেবারে শেষ দিকে আমি আবেদন করি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হওয়ার জন্য, এবং আনুষ্ঠানিকভাবে লেকচার হিসেবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যোগ দিই 1 জানুয়ারি 1984 সনে। আচ্ছা। এবং তার আগেই আমার কমনওয়েলথ স্কলারশিপের যে আবেদনটি সেটি জমা দেওয়া ছিল, সেটিও সৌভাগ্যক্রমে হয়ে যায়। এবং আমি 8-9 মাস পড়াবার পর আমি কমনওয়েলথ বৃত্তি নিয়ে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পড়তে চলে যাই শিক্ষা ছুটিতে। এবং পুরো 5 বছর মাস্টার্স এবং পিএইচডি শেষ করে আমি ফিরে আসি 89 সনের সেপ্টেম্বরে। এসে পদোন্নতি যে ব্যাপারটি ঘটে, সহকারী অধ্যাপক বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যায়। আচ্ছা, কিন্তু এই যে প্রবাসে কাটানোর সময়টা, ওই সময়ের একটু কথা শুনতে চাই, মানে বন্ধুদের কথাই আসলে শুনতে চাই। ওই সময় খুব চমৎকার একটা সময় কেটেছে আমার ইংল্যান্ডে। সেটাই আমার প্রথম বিদেশ যাওয়া। আমরা মোট 11 জন ক্লাসমেট ছিলাম অ্যামসোক্যাসি কোর্সে, বিভিন্ন দেশের। আমি ছেলেদের মধ্যে সবচেয়ে বয়োকনিষ্ঠ ছিলাম। কেউ হয়তো ভারতের কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব তখন, পাকিস্তানের আপনার পাসপোর্টের ডাইরেক্টর জেনারেল, টঙ্গার রাজার পরামর্শক, কিংবা আপনার মিজোরামের গভর্নরের
সেক্রেটারি, এইরকমের বিভিন্ন পদমর্যাদায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গ। দেশে ফিরবার পর সহকারী অধ্যাপক হয়ে অধ্যাপনা করার পরে কিছুদিন পর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। স্বাভাবিকভাবেই আমার সহধর্মিণী, তিনি পেশায় আইনজীবী এবং অ্যামেচার পেইন্টার। স্যার, অনেকের কথা শুনলাম, আমরা একটু আপনার কর্মজীবনের কথা শুনি। সেখানে আপনার যাদের সাথে বন্ধুত্ব হলো বা এখনো পর্যন্ত বন্ধুত্ব আছে কাজের জায়গাগুলোতে গিয়ে, সেই বন্ধুদের কথা একটু শুনতে চাই। আমি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই 83 সন থেকে শুরু করে আপনার 2015 পর্যন্ত টানা বিভিন্ন দায়িত্ব পালন করেছি। বিভাগের চেয়ারম্যান ছিলাম, তারপর আপনার জাপান স্টাডি সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করেছি। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সঙ্গে আমি যুক্ত হয়েছি। 2002 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে গিয়ে প্রি কমিশন কোর্স করে কমিশন লাভ করেছি আপনার বিএনসিসিতে, সেনা শাখায়। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সশস্ত্র বাহিনী যে বিশ্ববিদ্যালয়, এখানে যোগদান করি এবং সেখান থেকে সেই সময় থেকে এখন পর্যন্ত অদ্যাবধি কর্মরত আছি। আমি গত 25 বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি। জানিপব, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের আমি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান। আর আমি একটা দুটো দৈনিক পত্রিকার সঙ্গে আমি যুক্ত। দি এশিয়ান এইজের আমি এডিটর ইনচার্জ এবং দৈনিক নবচেতনার আমি উপদেষ্টা সম্পাদক। এই যে স্যার দীর্ঘ কর্মজীবন, একটু বন্ধুদের কথা বলুন না স্যার। বন্ধুরা এর মধ্যে আপনার ফিল্ম নিয়ে আমি পড়াশোনা করেছি বছরখানেক। তখন বন্ধুত্ব হয়েছে আমার প্রখ্যাত চিত্র পরিচালক মতিন রহমানের সঙ্গে। আফসানা মিমির সঙ্গে আমি পড়েছি। অভিনেত্রী রাকার সঙ্গে আমার পড়ার সৌভাগ্য হয়েছে। এবং এই যে জগৎটা, এই গ্ল্যামার ওয়ার্ল্ড, সেটা আমাকে ভিন্ন রকমের একটা জীবন দর্শন প্রদান করেছে এবং সেই কারণেই অনুপ্রাণিত হয়ে আমি একটা বাহ্যিক ছবিতেও অভিনয় করেছি, ঢাকার পুলিশ কমিশনারের ভূমিকায়। আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছি জার্নালিজমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ থেকে। সেই কারণেই আমার আগে পরের যারা সেখানে পড়াশোনা করেছেন সবাই মিলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন, পিআইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। তো সেখানে আবার ভিন্ন একটি সার্কেলের সঙ্গে পরিচয় হয়েছে। আপনার মতিন রহমান কমন ওখানে ছিলেন। তারপরে সেখানে আমাদের যে কয়জন সতীর্থ ছিলেন তার মধ্যে এরা সবাই কিন্তু কোনো না কোনো আপনার ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত। স্যার, এই যে বন্ধুত্বের দর্শনটা বা বন্ধুত্বের সংজ্ঞা বলি বা যা কিছু বলি, আপনার পুরো জীবন জুড়ে এই বন্ধুত্ব বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কিভাবে পেয়েছেন? এটা তো ধরুন, আমি একজন সমাজ বিজ্ঞানী হিসেবে এটাকে সোশ্যাল ক্যাপিটাল মনে করি। এবং সোশ্যাল ক্যাপিটালের ভূমিকা জীবন গঠনে বিরাট, যে কোনো মানুষের জন্যই, এটা যদি তিনি সচেতনভাবে বিষয়টা মনে রাখেন। ধন্যবাদ স্যার। স্যার, আমরা একটু সামনে যাব, সেখানে একটি আপনার জন্য একটি চমক আছে আমাদের তরফ থেকে। চলুন স্যার, আমরা তোমারই খোঁজে বন্ধু, তোমারই খোঁজে। স্যার, আপনার জীবনের তো অনেক কথা শুনলাম, মানে আপনার বন্ধুদের কথাগুলো শুনলাম। আমরা অনুষ্ঠানের কিছুটা শেষ দিকে আছি। একটু জানতে ইচ্ছে করছে, এখন যে ব্যস্ত সময় পার করছেন, বেশ কিছু গুরু দায়িত্ব আপনি আছেন, তো সেই সময়ও কি নতুন করে আবার কেউ বন্ধু হলো বা এখন কি বন্ধুদের সাথে সময়টা কাটানো হয় এরকমটা? নানান কর্মব্যস্ততার কারণে হয়তো আমরা সবাই ঠিকমতো যথাসময়ে এসে হাজির হতে পারি না, কিন্তু যখন এসে নির্দিষ্ট ওই মিটিং বা রদেভু, মানে যে মিটিং প্লেস, সেখানে পৌঁছাই, তখন একেবারেই আগের মতো হয়ে যান। এই প্রসঙ্গে আমার একটু জানতে ইচ্ছে করছে, যদি এমন হয় এখন এই যে আমরা কথা বলছি, ঠিক এখানেই আপনারই কোনো বন্ধু আসেন এবং আপনার সাথে কথা বলেন, আড্ডা দেন, আপনার কেমন লাগবে? তো অসাধারণ, মানে একটা চমৎকার অনুভূতি, মানে না চাইতে বৃষ্টির মতো একটা বিষয় আর কি। তাহলে সেই বৃষ্টি আমরা ঝরাই বা বৃষ্টি নামানোর চেষ্টা আমরা করেছি। আপনার খুব কাছের একজন বন্ধুকে আমরা আজকে দাওয়াত করেছি এবং তাকে আমরা আমন্ত্রণ জানাই। দেখা যাক তারপর পরিস্থিতি আসলে বা সেই মুহূর্তটা কেমন তৈরি হয়। স্বাগত। কি অবস্থা? তোমার জন্য আসবে এটা তো আমি জানি না। আমি জানতাম, তাই না? লাস্ট মোমেন্টে আমাকে আসো। আপনাকে স্বাগত জানাই বন্ধু তোমার অনুষ্ঠানে এবং ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ যে আপনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, মানে আমার উষ্ণতম বন্ধুদের একজন। মানে আমি বিশেষ করে সেই কৈশোরে আমরা স্কুলে যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখন তো প্রতিদিন নিয়মিত দেখা হতো। তারপর মানে আমাদের যে টিফিন টাইমে, তারপর মানে স্কুল শেষে আমরা দল বেঁধে বাড়ির দিকে ফিরতাম।
বিভিন্ন স্মৃতি আছে স্মৃতি আমাদের আছে। বিভিন্ন সময়। স্যার, আপনার বন্ধুর একেবারে বর্তমান যে কর্ম পরিচয় আপনার মুখে একটু দর্শকদের জন্য শুনতে চাই। আমাদের মধ্যে যে কজন এন্টারপ্রেনার হয়েছেন তার মধ্যে তিনি একজন। ইউরো বাংলা যে গ্রুপটা আছে সেটার উনি কর্ণধার, এবং প্রায়ই দেশের বাইরে তাকে কর্ম বা প্রদেশে চলে যেতে হয়। বিশিষ্ট ব্যবসায়ী হলে যা হয়, এবং সেই সঙ্গে তিনি সমাজসেবকও বটেন একজন, এবং বন্ধু বাৎসল। আমি একটু শুরুর দিকে নিয়ে যেতে চাই, সেই সময়ের কথা মনে করিয়ে দিতে চাই যে কখন দুজনের পরিচয় হলো এবং সেই পরিচয় কখন আসলে বন্ধুত্বের রূপ নিল। অ্যাকচুয়ালি আমরা আপনার 73, 75, 73, 75 ওই ব্যাচে আমরা মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে, সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমরা এসএসসি পাস করেছি। আমিও কুমিল্লা জেলা স্কুল থেকে মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুলে সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে অ্যাডমিশন নিলাম ক্লাস 9। আমি এসেছিলাম আরমানিটোলা গভর্নমেন্ট হাই স্কুল থেকে ক্লাস 9। আচ্ছা, তারপরে 2 বছর আমরা একসাথে ছিলাম। আমি ছিলাম সায়েন্সে, ও ছিল 9, 10। আমি সায়েন্স ও আর্টস কমার্স মিলে ছিল। তারপরও ওর সাথে আমার, যেহেতু আমাদের বাসা ছিল কাছাকাছি, স্কুলের একদম নিকটে তাজমহল রোড, তো যার জন্য ওর সাথে আমার স্কুল টাইম ছাড়াও আমাদের সন্ধ্যার পরে প্রায় দেখা হতো। আমরা একসাথে সময় কাটাতাম, আড্ডা দিতাম। আর ও কিন্তু আদারি অ্যাক্টিভিটিজে খুব অ্যাক্টিভ ছিল, স্কাউট, তারপর কবিতা আবৃত্তি, এই ধরনের সে প্রচন্ড অ্যাক্টিভ ছিল এবং লাজুক ছিল। ছোটবেলায় লাজুক ছিল, তো যার জন্য ওর সাথে আমার একটা ওয়েভলেন্থে মিলে যায় এবং আমরা দুজনের মধ্যে আমাদের বেশ সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তো এখন যখন এসে আবার দুজন একসাথে হন, কথা বলেন, আড্ডা দেন, তখন নিশ্চয়ই পুরোনো দিনগুলো ফিরে আসে। আমরা প্রায়ই ওর সাথে কাছাকাছি হয়তো ওয়েস্ট এন্ডে বসলাম অথবা আপনার আর্মি গলফ ক্লাবে বসি, কিন্তু কখনো কি ইচ্ছে করে না সেরকম? না, মাঝে মধ্যে যাই আমরা হয়তো রাতের দিকে, হয়তো মোহাম্মদপুরের দিকে, কারণ ওইটা টানে, ওর দিকে আমাদের যাওয়া হয়। বিশেষ আছে স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি, আমাদের সময়ের কারণে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। তবে অন্ততপক্ষে একটা ঘটনা শুনতে চাই, দুজনে সরাসরি জড়িয়ে থাকা ঘটনা, কোনো একটা স্মৃতি যেটা মজার হতে পারে কিংবা খুব মনে পড়ে আপনাদের এখনো, এরকম একটি ঘটনা শুনে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাই। তুই বল। আমরা আসলে আমাদের ক্লাসমেটদের মধ্যে আপনার উজারুল নামে আমাদের একজন ক্লাসমেট ছিলেন। উনি খুব মাতিয়ে রাখতেন সবাইকে, আপনার জারি গান, সারি গান এগুলো দল বেঁধে বাধ্য করতেন সবাইকে, না সঙ্গে সুর মেলাতে হবে, পড়াস। তো সেরকম আমরা প্রায়, মানে স্যাররা একটু দেরি করে আসার যে সুযোগটা সেটা আমরা নিতাম, এক সেকশন থেকে আরেক সেকশনে চলে যেতাম। উনি হয়তো চলে আসতেন আমাদের এই 10BC, আমরা হয়তো এতে চলে যেতাম, এরকম। তো এরকম একটা কাণ্ড উজারুলের নেতৃত্বে আমরা করেছিলাম। পরে আমাদের শিক্ষকরা ন্যাচারালি ওই বয়সে হইচই চিল্লি এগুলো শুনে চলে এসেছিলেন এবং পরে একটু ভৎসনা করেছিলেন আর কি আমাদের সবাই। আমরা তখন মানে অ্যাজ ইফ কেউ কাউকে চিনি না, এরকম কিছু হয়নি, ছিলাম আর কি। আচ্ছা, এবার একটু বন্ধুত্বের, সরাসরি বন্ধুর কাছে আসি, যে আপনার দৃষ্টিতে আপনার বন্ধুটি, মানে বন্ধু হিসেবে যদি তাকে মূল্যায়ন করতে বলি, কি বলবেন? আমি বলবো ওর ব্যাপারে যেটা সুপারম্যান, মানে সো অ্যাক্টিভ। তার মানে আপনার একটা সুপারম্যান বন্ধু আছে? হ্যাঁ, ও এত অ্যাক্টিভ, 24 আওয়ার্সের মধ্যে আমার মনে হয় সে বোধহয় 20 আওয়ার্স বিজি থাকে। সে নানান ধরনের অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে একটা সাকসেসফুল আমাদের স্কুল ফ্রেন্ডদের মধ্যে। সব ভালো ভালো কথাগুলো শুনেছি, এবার একটু অভিযোগ শুনি। বন্ধুর প্রতি থাকে কিন্তু একটু অভিযোগ, একটু এরকম কিছু থাকে, একটু সেটা শুনি। অভিযোগ যেটা বলা যায় যে সে নানান অ্যাক্টিভিটিসের জন্য, ইউনিভার্সিটি, ফ্রেন্ডদের হেল্প, এসব করতে গিয়ে ওর পারিবারিক জীবন শুরু করতে সে একটু দেরি করে ফেলছে। ওইটাই একটা আমাদের ওদিকে সে সময় দিতে দেরি করেছে। আর আপনারা যেটা মিন করতেছেন, আমাদের দুজনেরই ওই ধরনের তেমন কিছু ছিল না। দুজনের এই হাসি মুখ দেখে ভালো লাগছে, এই হাসি মুখটাই অটুট থাকুক সেই প্রত্যাশা। এবং আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, আপনারা দুজনই ব্যস্ত মানুষ, তার মাঝখান থেকে আমাদেরকে এই সময়টি বা বন্ধুর জন্য এই সময়টি দিলেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। ভীষণ ভালো থাকুন, এখান থেকে বিদায় নিতে ধন্যবাদ। ধন্যবাদ এবং আপনাদের মাধ্যমে আমি এনটিভির সবাইকে, দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি যখনই আমরা করতে আসি তখনই কিন্তু আমাদের অতিথিদেরকে নিয়ে প্রকৃতির মাঝে আসি। আমরা বিশ্বাস করি বন্ধুত্ব প্রকৃতির সাথে অনেক বেশি সম্পর্কিত, কিংবা আপনিও সেটাই বিশ্বাস করবেন। আমাদের চারপাশে
আমরা নগর জীবনে অভ্যস্ত হতে হতে কিংবা সময়ের সাথে পাল্লা দিতে দিতে নানান ধরনের সংকটে পড়ছি, প্রকৃতির কাছ থেকে দূরে সরে যাচ্ছি এবং গাছ কমে যাচ্ছে। অথচ একটি গাছ কিন্তু সবচেয়ে বড় বন্ধু। অনেকগুলো সংকটের কাছ থেকে গাছ আমাদেরকে দূরে রাখতে পারে, গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে। কাজেই সেই গাছকে বন্ধু বানান, পণ করুন অন্ততপক্ষে একটি করে বৃক্ষরোপণের, সেই প্রত্যাশা রেখে বন্ধু তোমারই খোঁজে অনুষ্ঠানের আগামী সপ্তাহের আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতে চাই। বন্ধুর সাথে ভালো থাকুন, প্রকৃতির মাঝে থাকুন এবং এনটিভির সাথে থাকুন। বিদায়, আল্লাহ হাফেজ। কোথায় জানি না। মনে পড়ে